আজকের এই বিশেষ আলোচনায় আপনাদের স্বাগত। আমরা প্রায় প্রতিদিনই কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই নিয়ে কিছু না কিছু শুনছি। চারপাশে এত কথা, হ্যাঁ, রোজই নতুন কিছু আসছে। কিন্তু এর গভীরে আসলে কি আছে? এটা কি শুধুই হাইব, নাকি সত্যি এখানে বুদ্ধিমত্তার মতো কিছু তৈরি হচ্ছে? এই প্রশ্নটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এই ব্যাপারটা পরিষ্কার করতে আমরা আজ এমআইটির একজন কিংবদন্তি অধ্যাপক প্যাট্রিক উইনস্টনের একটি ক্লাসিক পরিচিতিমূলক লেকচারের সাহায্য নেব। ঠিক, আমাদের হাতে সেই বিখ্যাত লেকচারের ট্রান্সক্রিপ্ট আছে। অধ্যাপক উইনস্টন কিন্তু শুধু এআই এর একজন পথিকৃৎ ছিলেন না, উনি খুব জটিল বিষয়কেও খুব সহজ আর আকর্ষণীয় করে বোঝাতে পারতেন। সেটাই শুনেছি। আজকের এই আলোচনায় আমরা চেষ্টা করব তার সেই লেকচারের মূল নির্যাসগুলো খুঁজে বের করতে। মানে শুধু তিনি কি বলেছিলেন তাই নয়, বরং সেই ধারণাগুলো আজকের দিনে দাঁড়িয়ে কেন এতটা প্রাসঙ্গিক সেটাই বোঝার চেষ্টা করব। দারুণ প্ল্যান। তাহলে আমাদের আজকের লক্ষ্য হল উইনস্টনের চোখে এআইকে দেখা এবং বোঝা। এর ভিত্তিটা কি, এটা কিভাবে বিবর্তিত হয়েছে, আর সবচেয়ে বড় কথা, এর থেকে আমরা মানব বুদ্ধিমত্তা সম্পর্কেই বা কি শিখতে পারি। একদম। চলুন তাহলে শুরুতেই মূল প্রশ্নে আসি। উইনস্টনের মতে এই যে এআই এআই বলছি আমরা, এটা আসলে কি? দেখুন, লেকচারটা শুরুই হয় একটা খুব সাধারণ ধারণা দিয়ে, যে এআই মানে নিশ্চয়ই চিন্তা করতে পারা। হ্যাঁ, এটাই তো সবাই ভাবে। কিন্তু উইনস্টন কিন্তু এখানেই থামেননি। উনি দ্রুত বিষয়টাকে আরও বড় পরিসরে নিয়ে যান। তিনি বলেন, শুধু চিন্তা নয়, এর সাথে উপলব্ধি, মানে পারসেপশন, পারিপার্শ্বিকতা বোঝা, আর সেই অনুযায়ী কর্ম বা অ্যাকশন, মানে কাজ করাও জড়িত। চিন্তা, উপলব্ধি, কর্ম। বাহ, ইন্টারেস্টিং। শুনতে তো বেশ যুক্তিযুক্ত লাগছে। হ্যাঁ, কিন্তু এর মানে কি শুধু এই তিনটে জিনিসকে কোনো যন্ত্র দিয়ে নকল করতে পারলেই এআই হয়ে গেল? মানে ধরুন একটা রোবট দেখল, ভাবল, তারপর কিছু করল, এটাই এআই? নাকি এর থেকেও গভীর কিছু আছে? এখানেই উইনস্টনের ওই এমআইটি সুলভ দৃষ্টিভঙ্গিটা চলে আসে। উনি মনে করিয়ে দেন, এটা তো আর দর্শনশাস্ত্রের ক্লাস নয়, এখানে আমাদের মডেল তৈরি করতে হবে। মডেল? কিসের মডেল? বুদ্ধিমত্তার মডেল। তাই তার মতে এআই হলো এমন মডেল তৈরি করার বিজ্ঞান এবং ইঞ্জিনিয়ারিং, যা এই চিন্তা, উপলব্ধি এবং কর্মকে বুঝতে বা অনুকরণ করতে সাহায্য করে। ও আচ্ছা। অনেকটা যেমন আমরা ফিজিক্সে বিভিন্ন সূত্র দিয়ে মডেল বানাই বা ইকোনমিক্সে বানাই, এখানেও তেমনই। কিন্তু বিষয়বস্তুটা হলো বুদ্ধিমত্তা নিজেই। তার মানে এআই নিয়ে কাজ করা মানে আসলে বুদ্ধিমত্তার একটা কার্যকরী মডেল বানানো। এটা তো বিশাল একটা চ্যালেঞ্জ। অবশ্যই চ্যালেঞ্জ। তবে এর একটা মজার পার্শ্ব প্রতিক্রিয়াও আছে। উইনস্টন মনে করতেন, এআই নিয়ে পড়াশোনা করলে আমরা নিজেদের চিন্তাভাবনাকেও আরও ভালোভাবে বুঝতে শিখি। মানে নিজেদের ইন্টেলিজেন্স নিয়ে আরও সচেতন হই। নিজেদের বুঝতে সাহায্য করে? বাহ। হ্যাঁ, যা আমাদের হয়তো আরও বুদ্ধিমান করে তোলে। এই যে মডেল তৈরির কথা বললেন, এর জন্য তো নিশ্চয়ই কোনো ভিত্তি দরকার, কোনো একটা উপায় দরকার বুদ্ধিমত্তাকে প্রকাশ করার। এখানেই কি প্রতিনিধিত্ব বা রিপ্রেজেন্টেশনের ধারণাটা আসে? একদম ঠিক ধরেছেন। প্রতিনিধিত্ব বা রিপ্রেজেন্টেশন হল চাবিকাঠি। মানে আপনি কোনো কিছুকে কিভাবে দেখছেন বা প্রকাশ করছেন, সেটাই হলো তার রিপ্রেজেন্টেশন। আচ্ছা। সঠিক রিপ্রেজেন্টেশন ছাড়া কার্যকারী মডেল তৈরি প্রায় অসম্ভব। উইনস্টনের মতে এআই মূলত এই প্রতিনিধিত্ব নিয়েই কাজ করে। কিভাবে বুদ্ধিমত্তার এই বিভিন্ন দিককে, মানে চিন্তা, উপলব্ধি, কর্মকে ঠিকঠাক প্রকাশ বা রিপ্রেজেন্ট করা যায়। এটার কি কোনো সহজ উদাহরণ আছে? আমার মনে হচ্ছে লেকচারে যেন একটা সাইকেলের চাকার কথা ছিল, নাকি? হ্যাঁ, হ্যাঁ, দারুণ একটা উদাহরণ ছিল ওটা। প্রশ্নটা ছিল খুব সহজ। একটা ঘুরন্ত সাইকেলের চাকাকে যদি এক পাশ থেকে একটু ধাক্কা দেয়া হয়, ধরুন ডান দিক থেকে, তাহলে চাকাটা কোন দিকে কাত হবে? হ্যাঁ, মনে পড়েছে। এটা তো বেশ কনফিউজিং। বেশিরভাগ মানুষই ওই ফিজিক্সের রাইট হ্যান্ড রুল বা অন্য কোনো নিয়ম মনে করার চেষ্টা করে। আর ভুল করে? হ্যাঁ, প্রায় অর্ধেক সময়ই ভুল করে, কারণ নিয়মটা মনে থাকে না বা প্রয়োগ করতে গুলিয়ে যায়। তাহলে সঠিক পদ্ধতিটা কি? উইনস্টন কি বলেছিলেন? উনি বললেন, প্রতিনিধিত্বটা বদলাতে হবে। মানে পুরো চাকা বা জটিল নিয়ম নিয়ে না ভেবে শুধু চাকার একেবারে ওপরের একটা বিন্দু নিয়ে ভাবুন। শুধু একটা বিন্দু? হ্যাঁ, এবার ভাবুন ধাক্কা দিলে ওই বিন্দুটা কোন দিকে সরতে চাইবে। ধাক্কার দিকেই তো, তাই না? হ্যাঁ, তা তো বটেই। কিন্তু যেহেতু চাকাটা ঘুরছে, ওই বিন্দুটার নিজেরও একটা গতি আছে সামনের দিকে। তো এই দুটো গতির ফলে বিন্দুটা আসলে কোন দিকে যাবে,
ধাক্কার দিকেও যাবে, আবার একটু সামনের দিকেও যাবে। এর ফলে পুরো চাকাটাই একদিকে কাত হয়ে যাবে। বাহ, দারুণ তো। অর্থাৎ সমস্যাটাকে দেখার বা প্রকাশ করার ভঙ্গিটাই যদি সঠিক হয়, মানে রিপ্রেজেন্টেশনটা ঠিক হয়, তাহলে উত্তরটা প্রায় আপনা আপনিই চলে আসে। ঠিক তাই। আর এটা কিন্তু শুধু এআই নয়, যে কোনো সমস্যার সমাধানের জন্য খুব গুরুত্বপূর্ণ একটা শিক্ষা। সঠিক প্রতিনিধিত্ব সমস্যার জটিলতা কমিয়ে দেয়। এটা তো মানতেই হবে। উইনস্টন এর পরেই আরেকটি ক্লাসিক উদাহরণ দেন, সেই কৃষক, শিয়াল, হাঁস আর শস্যের ধাঁধা। মনে আছে তো? হ্যাঁ হ্যাঁ, ছোটবেলায় শুনেছি। কৃষককে নদী পার হতে হবে, নৌকায় একসাথে নিজেকে ছাড়া মাত্র একটা জিনিস নেওয়া যায়, কিন্তু একা রাখলে শিয়াল হাঁসকে খেয়ে ফেলে, আবার হাঁস শস্য খেয়ে ফেলে। রাইট। তো এখানে সঠিক প্রতিনিধিত্বটা কি হবে? কৃষকের ছবি আঁকা বা একটা কবিতা লেখা? না, ওতে তো কাজ হবে না। একদমই না। এগুলো ভুল রিপ্রেজেন্টেশন। এখানে সঠিক রিপ্রেজেন্টেশন হলো একটা স্টেট স্পেস গ্রাফ। মানে কে কে নদীর কোন পারে আছে, তার সম্ভাব্য সমস্ত বৈধ অবস্থাগুলো এঁকে ফেলা। স্টেট স্পেস গ্রাফ মানে সব পসিবিলিটি। হ্যাঁ, মোট 4টে জিনিস: কৃষক, শিয়াল, হাঁস, শস্য, দুটো পার, এ পার ও পার। তাহলে তাত্ত্বিকভাবে 2 টু দি পাওয়ার 4, মানে 16টা সম্ভাব্য অবস্থা হতে পারে। 16টা অবস্থা? কিন্তু এর বেশিরভাগই অবৈধ, কারণ কোনো না কোনো অবস্থায় শিয়াল হাঁসকে খেয়ে ফেলবে বা হাঁস শস্য খাবে। যেমন কৃষক যদি একা ওপারে চলে যায়, এপারে শিয়াল হাঁসকে খাবে, এই অবস্থাটা বাদ। আচ্ছা, বুঝলাম। তাহলে এই গ্রাফ একে লাভটা কি হলো? লাভটা হলো গ্রাফটা আঁকার সাথে সাথে সমস্যার সীমাবদ্ধতাগুলো, মানে কনস্ট্রেইনস, সেগুলো একেবারে চোখের সামনে চলে আসে। কোন অবস্থা থেকে কোন অবস্থায় যাওয়া সম্ভব আর কোনগুলো গেলেই বিপদ, তা একদম পরিষ্কার হয়ে যায়। মানে সমাধানের রাস্তাটা ছোট হয়ে আসে। ঠিক। এটা দেখায় কিভাবে সঠিক রিপ্রেজেন্টেশন জটিলতাকে নিয়ন্ত্রণযোগ্য করে তোলে এবং সমাধানের পথকে অনেক ছোট করে আনে। অনেকটা বীজগণিতের সমীকরণ যেমন অজানা রাশির মান বের করতে সাহায্য করে, এটাও তেমনই প্রতিনিধিত্ব সীমাবদ্ধতা প্রকাশ করে। দারুণ ব্যাখ্যা। তার মানে এআই মানে শুধু সঠিক প্রতিনিধিত্ব খুঁজে বের করা নয়, না, শুধু তা নয়। সেই প্রতিনিধিত্ব ব্যবহার করে সমস্যার সমাধান করার পদ্ধতি বা অ্যালগরিদমও দরকার। একদম। সেই জন্যই উইনস্টনের পূর্ণাঙ্গ সংজ্ঞাটা দাঁড়ায় এরকম: এআই হলো সেই অ্যালগরিদম বা পদ্ধতি যা প্রতিনিধিত্বের মাধ্যমে প্রকাশিত সীমাবদ্ধতাগুলোকে কাজে লাগিয়ে চিন্তা, উপলব্ধি ও কর্মের মডেল তৈরি করতে সাহায্য করে। উনি কি কোনো নির্দিষ্ট অ্যালগরিদমের উদাহরণ দিয়েছিলেন? আমার যতদূর মনে পড়ছে, জেনারেট অ্যান্ড টেস্ট বলে কিছু একটা ছিল। হ্যাঁ, অবশ্যই। এটা খুব মৌলিক কিন্তু ভীষণ শক্তিশালী একটা পদ্ধতি। ধরুন, আপনি জঙ্গলে হাঁটতে গিয়ে একটা অচেনা গাছের পাতা পেলেন। হুম। আপনি জানতে চান এটা কোন গাছের পাতা। আপনি আপনার সাথে থাকা ফিল্ড গাইড বইটা খুললেন। এবার কি করবেন? একটার পর একটা পাতা ছবি উল্টে যাবেন, মানে সম্ভাব্য সমাধান জেনারেট করছেন, যতক্ষণ না আপনার হাতে থাকা পাতার সাথে বইয়ের কোনো ছবির মিল খুঁজে পান। এটা হলো টেস্ট করা। ও আচ্ছা, এইটাই জেনারেট অ্যান্ড টেস্ট, মানে সম্ভাব্য উত্তর তৈরি করো আর মেলাও। ঠিক তাই। আনুষ্ঠানিকভাবে বললে সম্ভাব্য সমাধান তৈরি করা, সেটা পরীক্ষা করা, যদি মিলে যায় তো ভালো, না মিললে আবার তৈরি করা। কিন্তু এই পদ্ধতিটা কি একটু বেশি সরল নয়? মানে এটা কি সব ধরনের এআই সমস্যার জন্য যথেষ্ট শক্তিশালী? দেখুন, এটা একটা ভিত্তি, আর উইনস্টন কিন্তু খুব জোর দিয়ে বলেছেন যে এই সরল ধারণার শক্তিকে কখনোই অবজ্ঞা করা উচিত নয়। তিনি মজা করে রাম্পেলস্টেলস্কিন প্রিন্সিপলের কথা বলেন। র্যাম্পেলস্টিলস্কিন, সেই যে রূপকথার? হ্যাঁ, গল্পটা ছিল যে নাম জানতে পারলে ক্ষমতা জন্মায়। তেমনি কোনো একটা ধারণার বা পদ্ধতির নাম দিতে পারলে, যেমন জেনারেট অ্যান্ড টেস্ট, তখন আমরা তার উপর বুদ্ধিবৃত্তিক ক্ষমতা পাই। আমরা এর বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করতে পারি। যেমন? যেমন আমরা বলতে পারি একটা ভালো জেনারেটরের কি কি গুণ থাকা উচিত। সে একই সমাধান বারবার দেবে না, আবার সে নতুন তথ্য পেলে সেটা কাজে লাগাতে পারবে। ধরুন, আপনি জেনারেটরকে বললেন, আরে এটা তো পর্ণমোচী গাছ, কনিফারের ছবি দেখানোর দরকার নেই। ভালো জেনারেটর তখন শুধু পর্ণমোচী গাছের ছবিই দেখাবে। ইন্টারেস্টিং। নাম জানা মানে তাকে বিশ্লেষণ করা যায়,
উন্নত করা যায়। ঠিক। উইনস্টন আরেকটা উদাহরণ দেন জুতোর ফিতের ডগার প্লাস্টিকের অংশটার। ওটার নাম অ্যাগলেট। নামটা জানার আগে ওটা কি বা কেন তা নিয়ে ভাবা কঠিন। নামটা জানলে এর কাজ বোঝা সহজ হয়। এখানেই তিনি বোধহয় সরল, সিম্পল আর তুচ্ছ ট্রিভিয়ালের মধ্যে পার্থক্যের ওপর জোর দিয়েছিলেন, তাই না? আমরা অনেক সময় সহজ সমাধান দেখলে ভাবি, এ আর এমন কি? একদম ঠিক। উইনস্টন বারবার সতর্ক করেছেন, সরল মানে শক্তিশালী হতে পারে, তুচ্ছ মানে গুরুত্বহীন বা অপ্রয়োজনীয়। এআই মানেই সবসময় খুব জটিল গণিত বা সাংঘাতিক কঠিন কোডিং হতে হবে এমন কোনো মানে নেই। অনেক সময় সবচেয়ে কার্যকর সমাধানগুলো খুব সরল ভিত্তির ওপরই দাঁড়িয়ে থাকে। আচ্ছা, আমরা এতক্ষণ মূলত চিন্তা আর যুক্তির মডেল নিয়ে কথা বললাম, প্রতিনিধিত্ব, অ্যালগরিদম, কিন্তু উইনস্টন তো উপলব্ধির ওপরেও খুব জোর দিয়েছিলেন বলে মনে পড়ছে। হ্যাঁ, এবং এটা খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট। এআই মানে শুধু প্রতীকী যুক্তি বা সিম্বলিক রিজনিং নয়। আমরা মানুষরা অনেক সমস্যার সমাধান করি, কিন্তু স্রেফ দেখে, মানে আমাদের চাক্ষুষ উপলব্ধি বা ভিজুয়াল পারসেপশন ব্যবহার করে। আফ্রিকার মানচিত্রের সেই উদাহরণটা। ঠিক ধরেছেন। প্রশ্ন ছিল, আফ্রিকার কয়টি দেশের উপর দিয়ে বিষুব রেখা গেছে? প্রথমে শুনে হয়তো অনেকেই ঠিক বলতে পারবে না। একটু ভাবতে হবে, তাই না? হ্যাঁ, আমার তো একদমই জানা নেই। কিন্তু যেইমাত্র আপনাকে আফ্রিকার একটা মানচিত্র দেখানো হবে যেখানে বিষুব রেখা আঁকা আছে, তাহলে তো গুণে বলে দেওয়া যাবে। সাথে সাথে হয়তো 1 সেকেন্ডের মধ্যেই গুণে বলে দেবেন 6টি। উইনস্টন এটাকে প্রায় একটা মিরাকল বা অলৌকিক ঘটনা বলেছেন। কেন? কারণ এখানে আমাদের ভাষা ব্যবস্থা, ল্যাঙ্গুয়েজ সিস্টেম, আমাদের চাক্ষুষ ব্যবস্থাকে একটা নির্দেশ দিচ্ছে, যাও গুণে এসো। তারপর চাক্ষুষ ব্যবস্থা তখন মানচিত্রটা স্ক্যান করে, দেশগুলো গোনে, এবং ফলাফলটা আবার ভাষা ব্যবস্থাকে রিপোর্ট করে 6। বাহ, এটা কিন্তু দারুণ একটা ব্যাপার। মানে আমাদের বিভিন্ন মানসিক ক্ষমতা, যেমন ভাষা আর দেখা, এরা একা একা কাজ করে না, বরং একে অপরের সাথে জুড়ে গিয়ে সমন্বয় করে বুদ্ধিমত্তার জন্ম দেয়। ঠিক তাই। এআই তৈরির ক্ষেত্রে এই সমন্বয়টাই কি তাহলে আসল চ্যালেঞ্জ? নিঃসন্দেহে। নিঃসন্দেহে। উইনস্টনের মতে এটাই আধুনিক এআই গবেষণার একটা মূল লক্ষ্য। শুধু আলাদাভাবে চিন্তা করার মডেল বা দেখার মডেল তৈরি করলেই হবে না, এদের মধ্যে কিভাবে সংযোগ এবং সমন্বয় সাধন করা যায় সেটাই বড় প্রশ্ন। তাহলে আমরা দেখলাম এআই কি, এর মূল উপাদানগুলো, মানে প্রতিনিধিত্ব, অ্যালগরিদম, উপলব্ধি, এগুলো কি। এবার একটু অন্য দিকে যাই। মানুষ কেন এআই নিয়ে গবেষণা করবে? এর উদ্দেশ্যটা কি উইনস্টনের মতে? উনি দুটো প্রধান কারণের কথা বলেন। প্রথমটা হলো প্রকৌশলী বা ইঞ্জিনিয়ারদের দৃষ্টিকোণ থেকে। তাদের লক্ষ্যটা বেশ সোজাসাপটা, আরও স্মার্ট, আরও কার্যকর প্রোগ্রাম বা সিস্টেম তৈরি করা। মানে বেটার টেকনোলজি বানানো। হ্যাঁ, আজকের দিনে যে কোনো বড় সিস্টেম, সেটা সফটওয়্যার হোক বা রোবট বা অন্য কিছু, তাতে এআইয়ের কোনো না কোনো ধারণা প্রায়শই ব্যবহার করা হয়। পদ্ধতি আর প্রতিনিধিত্বের এই জ্ঞানটা ইঞ্জিনিয়ারদের টুলকিটের একটা অপরিহার্য অংশ হয়ে উঠেছে। বুঝলাম। আর দ্বিতীয় কারণটা বিজ্ঞানীদের জন্য। বিজ্ঞানীদের লক্ষ্যটা আরও মৌলিক, আরও গভীর। তারা বুদ্ধিমত্তার একটা গণনীয় ব্যাখ্যা বা কম্পিউটেশনাল অ্যাকাউন্ট তৈরি করতে চান। গণনীয় ব্যাখ্যা মানে কি? মানে হল বুদ্ধিমত্তাকে এমনভাবে বোঝা যাতে সেটাকে ধাপে ধাপে হিসেব করা বা কম্পিউটারে সিমুলেট করার মতো করে ব্যাখ্যা করা যায়। এর মাধ্যমে আমরা আসলে মানুষ হিসেবে নিজেদের অনন্যতা বুঝতে পারি। যেমন ধরুন, শিম্পাঞ্জির সাথে আমাদের ডিএনএর প্রায় ৯৮% মিল, কিন্তু বুদ্ধিমত্তার দিক থেকে এই বিশাল পার্থক্যটা কেন? এআই নিয়ে গবেষণা আমাদের এই ধরনের মৌলিক প্রশ্নগুলোর উত্তর খুঁজতে সাহায্য করে। দারুণ। তাহলে কারোর লক্ষ্য যদি হয় ভালো সফটওয়্যার বানানো, আবার কারোর লক্ষ্য যদিও হয় মানুষের মন কিভাবে কাজ করে তা বোঝা, দুই ক্ষেত্রেই এআই এর জ্ঞানটা জরুরি। বেশ, এবার একটু ইতিহাসের দিকে তাকানো যাক, কি বলেন? হ্যাঁ, অবশ্যই। এই ধারণাগুলো তো আর একদিনে আকাশ থেকে পড়েনি। উইনস্টনের বিবর্তনের ছবিটা কিভাবে এঁকেছিলেন? শুরুটা কোথায়? উনি বেশ ইছনে চলে যান, একেবারে লেডি অ্যাডা লাভলেস, ১৮৪২ পর্যন্ত। আমরা যাকে প্রথম কম্পিউটার প্রোগ্রামার বলি। হ্যাঁ, চার্লস ব্যাবেজের অ্যানালিটিক্যাল ইঞ্জিনের জন্য। ঠিক। উনি সেই সময়েই প্রশ্ন তুলেছিলেন, যন্ত্র কি কখনো নিজে থেকে চিন্তা করতে পারবে, মানে নতুন কিছু উদ্ভাবন করতে পারবে? তার নিজের উত্তর ছিল, সম্ভবত না। যন্ত্র শুধু ততটুকুই করতে পারে যতটুকু আমরা তাকে করতে নির্দেশ দিই। প্রায় ২০০ বছর আগের প্রশ্ন,
কিন্তু আজও প্রাসঙ্গিক। খুবই প্রাসঙ্গিক। এরপর উইনস্টন একটা বড় লাফ দিয়ে চলে আসেন অ্যালেন টিউরিংয়ের কাছে ১৯৫০ এবং তার বিখ্যাত টিউরিং টেস্টের কথায়। টিউরিং টেস্ট মানে যন্ত্র মানুষের মতো বুদ্ধিমান কিনা সেটা পরীক্ষা করার উপায়। হ্যাঁ, যদিও এই টেস্ট নিয়েও অনেক বিতর্ক আছে। উইনস্টন কিন্তু টিউরিংয়ের দ্বিতীয় বিশ্বযুদ্ধে নাৎসি কোড ভাঙার অসাধারণ অবদানের কথাও স্মরণ করিয়ে দেন এবং একই সাথে তার জীবনের দুঃখজনক পরিণতির কথা উল্লেখ করেন। এরপর ১৯৬০-এর দশকে এমআইটিতেই মার্ভিন মিন্সকির হাত ধরে আধুনিক এআই গবেষণার আনুষ্ঠানিক সূত্রপাত হয় তার বিখ্যাত পেপার স্টেপস টুয়ার্ড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে। এরপর আসে ভোরের যুগ বা ডনেজ। এই সময় কি ধরনের কাজ হচ্ছিল? মনে হচ্ছে যেন অনেক কিছু একসাথে চেষ্টা করা হচ্ছিল। ঠিক তাই, এই শুরুর দিকের কাজগুলো ছিল বিভিন্ন দিকে হাত বাড়ানো, যুক্তি, ভাষা, দেখা, শেখা সব মিলিয়ে। যেমন জেমস লেগেলের সিম্বলিক ইন্টিগ্রেশন প্রোগ্রাম, এটা ক্যালকুলাসের ইন্টিগ্রেশন করত, অনেকটা কলেজের ছাত্রছাত্রীদের মতো। কম্পিউটার ইন্টিগ্রেশন করছে, এটা তো তখন নিশ্চয়ই বিরাট ব্যাপার ছিল। অবশ্যই, এটা অমচম আশা জাগিয়েছিল যে কম্পিউটার হয়তো মানুষের মতোই বুদ্ধিমান হয়ে উঠবে। আবার অন্যদিকে জোজেফ ওয়াইজেনবামের এলিজা ELIZA মতো চ্যাটবট ছিল যা মানুষের সাথে কথা বলার ভান করত। যদিও সেটা ছিল বেশ সীমিত এবং উইনস্টনের মতে ইন্টিগ্রেশন প্রোগ্রামের মতো তাত্ত্বিকভাবে গুরুত্বপূর্ণ ছিল না। আর কিছু জ্যামিতি বা ব্লক নিয়ে কাজ? হ্যাঁ, ইন্টেলিজেন্স টেস্টে যেমন থাকে A, B, C এই ধরনের জ্যামিতিক উপমার সমাধানের প্রোগ্রাম তৈরি হয়েছিল। এগুলো বিভিন্ন রূপান্তর ব্যবহার করত, যেমন ভেতরেরটা মুছে দাও বা বাইরেরটা মুছে ভেতরেরটা বড় করো ইত্যাদি। আবার ব্লক ওয়ার্ল্ড প্রোগ্রাম ছিল যা ত্রিমাত্রিক ব্লকের স্ট্রাকচার বোঝার চেষ্টা করত, যদিও অস্পষ্টতার সাথে মোকাবিলা করতে সমস্যা হতো, যেমন নেকার কিউব। মানে বিভিন্ন দিক থেকে বুদ্ধিমত্তার নানা চ্যালেঞ্জ নিয়ে কাজ শুরু হয়েছিল। শেখার প্রোগ্রামও কি ছিল তখন? ওই যে আর্চ বা খিলান চেনার উদাহরণটা। হ্যাঁ, কনসেপ্ট লার্নিং বা ধারণা শেখার প্রোগ্রাম। কয়েকটা আর্চের ছবি, পজিটিভ উদাহরণ, আর কয়েকটা যা আর্চ নয়, নেগেটিভ উদাহরণ দেখিয়ে কম্পিউটারকে দিয়ে আর্চের সংজ্ঞা তৈরি করানো। যেমন আর্চ হতে হলে দুটো স্তম্ভ থাকতে হবে, ওপরে কিছু একটা থাকতে হবে, আর স্তম্ভ দুটো একে অপরকে স্পর্শ করবে না। এই নিয়মগুলো কম্পিউটার নিজেই বের করত। এগুলো ছিল মেশিন লার্নিংয়ের একেবারে প্রাথমিক প্রচেষ্টা। দারুণ সব কাজ। এরপর সময়টা একটু বদলালো, এলো ব্যবসার যুগ। এখানে মনে হয় নিয়ম ভিত্তিক সিস্টেম বা রুল বেস সিস্টেম খুব গুরুত্বপূর্ণ হয়ে উঠেছিল। ঠিক বলেছেন, এখানেই এআই প্রথম গবেষণাগার থেকে বেরিয়ে এসে ব্যবসার জগতে প্রভাব ফেলতে শুরু করে। সবচেয়ে বিখ্যাত উদাহরণ হল স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির মাইসিন প্রোগ্রাম। মাইসিন ওটা কি করত? ওটা রক্তের ব্যাকটেরিয়া সংক্রমণ নির্ণয় করত এবং অ্যান্টিবায়োটিক প্রেসক্রাইব করার পরামর্শ দিত। এবং মজার ব্যাপার হলো, পরীক্ষায় দেখা গিয়েছিল যে নির্দিষ্ট কিছু ক্ষেত্রে ওটা বিশেষজ্ঞদের চেয়েও ভালো ফল দিচ্ছে। বলেন কি, ডাক্তারদের চেয়েও ভালো? হ্যাঁ, যদিও বাস্তবে মাইসিন খুব বেশি ব্যবহৃত হয়নি, কারণ ততদিনে ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক চলে এসেছিল, কিন্তু এটা এক্সপার্ট সিস্টেম নামে একটা পুরো ইন্ডাস্ট্রির জন্ম দিয়েছিল। মানে এমন সিস্টেম যা কোনো নির্দিষ্ট বিষয়ে মানুষের মতো জ্ঞান ব্যবহার করে সমস্যার সমাধান দেয়। এর কি কোনো বাস্তব প্রয়োগ আমরা আজও দেখি? অবশ্যই। উইনস্টন একটা খুব ভালো উদাহরণ দেন বিমানবন্দরের গেট অ্যাসাইনমেন্ট সিস্টেমের। ধরুন আটলান্টার মতো বড় বিমানবন্দরে ডেল্টা এয়ারলাইন্স তাদের হাজার হাজার ফ্লাইট প্রতিদিন ওঠানামা করে। কোন বিমান কোন গেটে পার্ক করবে, কখন করবে, এটা একটা বিশাল জটিল সমস্যা। হ্যাঁ, ভাবলেই মাথা ঘুরে যায়। তারা একটা নিয়মভিত্তিক এক্সপার্ট সিস্টেম ব্যবহার করে এই কাজটা অনেক দক্ষতার সাথে করে। এর ফলে তাদের প্রতিদিন লক্ষ লক্ষ ডলারের জ্বালানি সাশ্রয় হয়, কারণ বিমানগুলোকে রানওয়েতে বা ট্যাক্সিওয়েতে অকারণে অপেক্ষা করতে হয় না। এটা আমরা হয়তো সরাসরি দেখি না, কিন্তু এর সুবিধা আমরা প্রতিনিয়ত ভোগ করি। ইন্টারেস্টিং। এর পরের যুগটার নামটা বেশ মজার, বুলডোজার যুগ। নামটা শুনেই বোঝা যাচ্ছে এখানে কম্পিউটিং পাওয়ারের একটা বড় ভূমিকা ছিল। একদম। এই সময়ে কম্পিউটারের ক্ষমতা এতটাই বেড়ে গেল যে অনেক সমস্যার সমাধান আর বুদ্ধিমত্তার সূক্ষ্ম মডেল দিয়ে না করে স্রেফ প্রচুর পরিমাণে গণনা ব্রুট ফোর্স কম্পিউটেশন করে ফেলা সম্ভব হলো। এর সবচেয়ে বিখ্যাত উদাহরণ তো মনে হয় দাবা খেলা, ডিপ ব্লু। ঠিক।
আইবিএমের ডিপ ব্লু চেস কম্পিউটার, যা ১৯৯৭ সালে তৎকালীন বিশ্ব চ্যাম্পিয়ন গ্যারি ক্যাসপারভকে হারিয়ে দেয়। এটা ছিল একটা বিশাল ঘটনা। কিন্তু উইনস্টন কি এটাকে সত্যিকারের বুদ্ধিমত্তার জয় বলেছিলেন? না, এখানেই তার একটা খুব গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ আছে। তিনি বলেন, ডিপ ব্লু কিন্তু ক্যাসপারভের মতো করে চিন্তা করে দাবা খেলেনি। ওটা কি করেছিল? ওটা প্রতি সেকেন্ডে কোটি কোটি সম্ভাব্য চাল গণনা করে গাণিতিকভাবে খুঁজে বের করত কোনটা সবচেয়ে ভালো চাল। মানে বুদ্ধির জোরে নয়, গণনার জোরে জেতা। অনেকটা তাই। এটা ছিল কম্পিউটিং পাওয়ারের বিজয়, মানবীয় বুদ্ধিমত্তার মতো কৌশলী চিন্তার প্রকাশ নয়। উইনস্টন প্রশ্ন তোলেন, ডিপ ব্লু কি তাহলে বুদ্ধিমত্তার পথে এক ধাপ এগিয়ে যাওয়া, নাকি অন্য কোনো পথে হাঁটা? তার মতে এটা ছিল ভিন্ন পথ, বুদ্ধিমত্তার মূল পথ নয়। তাহলে আসল পথ কোনটা? উইনস্টন যে সময় লেকচার দিচ্ছেন সেই যুগটাকে তিনি কি বলেছিলেন? তিনি সেটাকে বলতেন সঠিক পথের যুগ বা এজ অব দ্য রাইট ওয়ে। সঠিক পথ মানে কি? মানে হল, এই যুগে এসে গবেষকরা আবার সেই মূল ধারণায় ফিরে আসছেন, যেখানে ফোকাসটা শুধু গণনা বা শুধু যুক্তির ওপর নয়, বরং চিন্তা, উপলব্ধি এবং কর্মের মধ্যে সমন্বয়ের ওপর। ওহ, সেই শুরুর কথায় ফেরা। হ্যাঁ, আলাদা আলাদাভাবে চিন্তা, উপলব্ধি বা কর্ম নিয়ে কাজ না করে কিভাবে এই সবগুলোকে একসাথে মিলিয়ে একটা সত্যিকারে বুদ্ধিমান সিস্টেম তৈরি করা যায়, সেটাই হলো ফোকাস। সেই যে আফ্রিকার মানচিত্রের উদাহরণটা আমরা আলোচনা করলাম। হ্যাঁ, যেখানে ভাষা আর দেখা একসাথে কাজ করে। ঠিক। অথবা উইনস্টনের নিজের ল্যাবের একটা কাজের উদাহরণ তিনি দেন, যদিও সেটা তখন কল্পনা স্তরে ছিল। এমন একটা সিস্টেম যা বিভিন্ন দৃশ্য কল্পনা করতে পারে, যেমন একটা বল বাটিতে পড়ছে বা একজন মানুষ আরেকজনকে বল দিচ্ছে, এবং তারপর নিজের কল্পিত দৃশ্যকেই আবার চাক্ষুষ প্রক্রিয়াকরণের মাধ্যমে প্রশ্ন করতে পারে, যেমন অন্য ছেলেটা কি বলটা নিয়েছে। মানে সিস্টেমটা নিজে কল্পনা করছে, আবার নিজেই দেখছে যা কল্পনা করেছে, তারপর উত্তর দিচ্ছে। হ্যাঁ, এটা ভাষা নির্দেশ, কল্পনা, চাক্ষুষ বিশ্লেষণ, ভাষায় উত্তর, এই পুরো চক্রটা দেখাচ্ছে। এটাই হলো সেই সমন্বয়ের পথ। তার মানে ভবিষ্যতের এআই হবে এমন সিস্টেম যা শুধু একদিকে দক্ষ নয়, বরং বুদ্ধিমত্তার বিভিন্ন দিককে একসাথে ব্যবহার করতে পারে। উইনস্টন কি এই ভবিষ্যতের ব্যাপারে আশাবাদী ছিলেন? খুবই আশাবাদী ছিলেন। তিনি মনে করতেন এই সমন্বয়ের পথটা ধরতে পারলে দারুণ সব কাজ হবে। আর শুধু কম্পিউটার সায়েন্স নয়, তিনি মনে করতেন কগনিটিভ সাইকোলজি, ভাষাবিজ্ঞান, এমনকি প্যালিওন্থ্রোপোলজি বা জীবাশ্ম নৃবিজ্ঞান থেকেও আমরা এআই তৈরির জন্য গুরুত্বপূর্ণ জ্ঞান পাব। প্যালিওন্থ্রোপোলজি মানে প্রাচীন মানুষের ফসিল নিয়ে গবেষণা, সেটা কিভাবে এআইতে সাহায্য করবে? এটা আমাদের বুঝতে সাহায্য করে যে মানুষ ঠিক কিভাবে এবং কখন অন্য প্রাণীদের থেকে আলাদা, মানে অনন্য হয়ে উঠল। শারীরিকভাবে আধুনিক মানুষ বা হোমোসেপিয়েন্স তো প্রায় ২ লক্ষ বছর ধরে পৃথিবীতে আছে। হ্যাঁ, কিন্তু উইনস্টনের মতে এবং অনেক বিজ্ঞানীর মতেই প্রায় ৫০,০০০ বছর আগে মানুষের মধ্যে একটা বিরাট জ্ঞানীয় উল্লম্ফন বা কগনিটিভ লিপ ঘটে, মানে বুদ্ধিবৃত্তিকভাবে আমরা হঠাৎ করেই অনেক এগিয়ে যাই। ৫০,০০০ বছর আগে? কেন? কারণটা ঠিক কি তা নিয়ে বিতর্ক আছে, তবে নোম চমস্কির একটা বিখ্যাত তত্ত্বের সূত্র ধরে উইনস্টন একটা সম্ভাবনার কথা বলেন। সেটা হলো, সম্ভবত এই সময়ে মানুষ ধারণাগুলোকে পুনরাবৃত্তিমূলকভাবে বা রিকার্সিভলি একত্রিত করার একটা বিশেষ ক্ষমতা অর্জন করে। রিকার্সিভলি ধারণা মেলানো ব্যাপারটা ঠিক কি, একটু বুঝিয়ে বলবেন? মানে হলো, ধরুন আপনার কাছে দুটো ধারণা আছে, নীল আর বল। আপনি দুটো মিলিয়ে একটা নতুন ধারণা তৈরি করলেন, নীল বল। এবার হয়তো আরেকটা ধারণা আছে টেবিলের ওপর। আপনি আগেরটার সাথে এটা মেলালেন, টেবিলের ওপর নীল বল। রিকার্শন মানে হলো এই প্রক্রিয়াটা সীমাহীনভাবে চালিয়ে যাওয়ার ক্ষমতা, যেখানে আপনি নতুন ধারণা তৈরি করছেন পুরনো ধারণার আউটপুট ব্যবহার করে, এবং মূল ধারণাগুলো অক্ষত থাকছে। ওহ আচ্ছা, মানে ধারণার উপর ধারণা, তার উপর ধারণা, এইভাবে জটিল চিন্তা তৈরি করা। একদম। উইনস্টন মনে করতেন এই ক্ষমতাটাই সম্ভবত আমাদের জটিল ভাষা এবং উন্নত চিন্তার ভিত্তি, এবং এটাই হয়তো সেই মূল জিনিস যা ৫০,০০০ বছর আগে মানুষকে অন্য সমস্ত প্রাণী থেকে গুণগতভাবে আলাদা করে দিয়েছিল। এই ধারণাগুলোকে জুড়ে নতুন ধারণা তৈরির ক্ষমতা, এটাই কি তাহলে মানুষের বুদ্ধিমত্তার চাবিকাঠি? ভাষার ভূমিকা তাহলে এখানে কি শুধু যোগাযোগের জন্য?
না, উইনস্টন ভাষার দুটো গুরুত্বপূর্ণ ভূমিকার কথা বলেন। একটা হলো ঊর্ধ্বমুখী ভূমিকা, যা আপনি বললেন, মানে বর্ণনা করা, গল্প বলা, জ্ঞান সঞ্চালন করা, শেখা। আর দ্বিতীয়টা? দ্বিতীয়টা হলো নিম্নমুখী ভূমিকা। এটা খুব ইন্টারেস্টিং। ভাষা আমাদের উপলব্ধিমূলক সম্পদকে, বিশেষ করে আমাদের চাক্ষুষ ব্যবস্থাকে ব্যবহার করে কল্পনা বা অভ্যন্তরীণ সিমিউলেশন করতে সাহায্য করে। অভ্যন্তরীণ সিমিউলেশন মানে মনে মনে কিছু ভেবে নেওয়া? হ্যাঁ, কিন্তু তার চেয়েও বেশি কিছু। যেমন সেই বিখ্যাত উদাহরণটা ভাবুন তো, আপনি যদি এক বালতি জল নিয়ে দৌড়ান, কি হবে? জল ছলকে পড়বে, আমি ভিজে যাব হয়তো। ঠিক, এই যে আপনি বলে দিলেন, এটা কি আপনি বই পড়ে শিখেছেন, নাকি আগে বহুবার বালতি নিয়ে দৌড়েছেন? না, আপনি মনে মনে দৃশ্যটা কল্পনা বা সিমিউলেট করতে পারছেন। আপনি জলের ধর্ম জানেন, দৌড়ানোর এফেক্ট জানেন, আর ভাষা ব্যবহার করে এই পরিস্থিতিটা তৈরি করে ভেতরের উপলব্ধি ব্যবস্থা দিয়ে আউটকামটা বুঝে নিচ্ছেন। বাহ! আরেকটা উদাহরণ ছিল মনে হয় নিকেল নিয়ে। হ্যাঁ, এবার ভাবুন, এক বালতি জল নয়, এক বালতি নিকেলের মুদ্রা নিয়ে দৌড়াচ্ছেন। কেমন লাগবে? ওরে বাবা, ভীষণ ভারী লাগবে, টলমল করব, হয়তো পড়েই যাব। আবার দেখুন, এটাও আপনি মনে মনে সিমুলেট করে ফেললেন। ভারী জিনিসের ধারণা, দৌড়ানোর ধারণা, টলমল করার ফিলিংস, এগুলো আপনার উপলব্ধি ব্যবস্থা থেকে আসছে। ভাষা শুধু পরিস্থিতিটা তৈরি করে দিচ্ছে। এই জ্ঞানটা কিন্তু আমরা সরাসরি অভিজ্ঞতা বা শেখা থেকে পাইনি, পেয়েছি অভ্যন্তরীণ সিমুলেশন থেকে। তার মানে ভাষা শুধু যোগাযোগের জন্য নয়, এটা আমাদের ভেতরের দুনিয়াকে সচল রাখার, বিভিন্ন পরিস্থিতি কল্পনা করার, মানে মেন্টাল সিমুলেশন চালানোর একটা শক্তিশালী হাতিয়ার। ঠিক তাই। উইনস্টনের মতে এই যে ভাষা ও উপলব্ধি কল্পনার জটিল মিথস্ক্রিয়া, এই সংযোগটা বোঝাটাই এআই এবং মানব বুদ্ধিমত্তাকে বোঝার আসল চাবিকাঠি। এবং এখানেই ভবিষ্যতের কাজ। একদম। তার মতে ভবিষ্যতের এআই গবেষণার মূল ফোকাস হওয়া উচিত এখানে, কিভাবে আমরা যন্ত্রের মধ্যেও এই ধরনের সমন্বিত কল্পনাপ্রবণ বুদ্ধিমত্তা তৈরি করতে পারি। অসাধারণ। মানে পুরো আলোচনাটা একটা বৃত্ত সম্পূর্ণ করল। যে চিন্তা, উপলব্ধি আর কর্ম দিয়ে শুরু করেছিলাম, শেষে এসে দেখলাম ভাষার কল্পনার মাধ্যমে সেগুলো কিভাবে আরও গভীর এবং শক্তিশালী হয়ে ওঠে। অধ্যাপক উইনস্টনের লেকচারের মাধ্যমে আমরা এআই এর গভীর একটা চমৎকার ডুব দিলাম। হ্যাঁ, সত্যি। আমরা দেখলাম এআই মানে শুধু কোডিং বা ডেটা নয়, এটা হলো চিন্তা, উপলব্ধি আর কর্মের মডেল তৈরি করার একটা বিজ্ঞান ও শিল্প, যেখানে প্রতিনিধিত্ব আর অ্যালগোরিদম হলো মূল হাতিয়ার। আমরা সরল ধারণার শক্তি বুঝলাম, উপলব্ধি ও কর্মকে একীভূত করার গুরুত্ব দেখলাম, ইতিহাসের উত্থান পতন পেরিয়ে আজকের সমন্বয়ের যুগে এলাম। এবং সবশেষে ভাষা, বর্ণনা ও কল্পনার মাধ্যমে মানব বুদ্ধিমত্তার এক অনন্য দিকের সন্ধান পেলাম। আর এখানেই আজকের আলোচনার একেবারে শেষে আমরা শ্রোতাদের জন্য একটা প্রশ্ন রেখে যেতে পারি। কি বলেন? অবশ্যই। অধ্যাপক উইনস্টন যেমন জোর দিলেন যে ভাষা আমাদের উপলব্ধি ব্যবস্থাকে ব্যবহার করে বিভিন্ন পরিস্থিতি মনে মনে সিমিউলেট করতে সাহায্য করে, ওই যে জল বা নিকেলের বালতির উদাহরণ, প্রশ্নটা হলো, এই যে আমাদের অভ্যন্তরীণ সিমিউলেশনের ক্ষমতা, এর সীমা কোথায়? এমন কি কোনো ধারণা বা পরিস্থিতি আছে যা মানুষের পক্ষে, এমনকি ভাষার সাহায্য নিয়েও মনে মনে সিমুলেট করাটা খুব কঠিন বা হয়তো অসম্ভব? ইন্টারেস্টিং প্রশ্ন। আর যদি এমন সীমাবদ্ধতা থাকে, তাহলে সেটা আমাদের নিজেদের বুদ্ধিমত্তার প্রকৃতি সম্পর্কে কি বলে? অথবা কৃত্রিম বুদ্ধিমত্তার ভবিষ্যৎ সম্ভাবনা সম্পর্কেই বা কি ইঙ্গিত দেয়? এটা নিয়ে কিন্তু ভাবার অনেক অবকাশ রইল।